দুনিয়ার দুর্দশার নেপথ্যে সত্যি কি চীন? চাঞ্চল্যকর অভিযোগ হংকংয়ের ভাইরোলজিস্ট লিমেং ইয়ানের। চীন ঘুরে এসে ইয়ানের দাবি ইউহানের সেনা ল্যাবরেটরি থেকে ছড়িয়ে পড়ে নভেল করোনা ভাইরাস। তার আরও অভিযোগ প্রথম থেকে বিষয়টি ধামাচাপা দিতে চেয়েছেন চীন। This virus is not from nature. This is based on the China Military Institute discovered and owned some bad coronavirus named ZC45 and ZXC21. Based on that, after lab modification, becomes a novel virus. ডক্টর শুদ্ধ সত্য সেন বিশিষ্ট চিকিৎসক আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। ডক্টর সেন, এই প্রশ্নটা গোটা বিশ্ব জুড়ে গত 10 মাসে বারবার ঘুরে ফিরে বেরিয়েছে। আজকেও যখন ফেসবুক লাইভ করছিলাম অনেকেই সেখানে লিখেছেন যেটা ম্যানমেড ভাইরাস। সত্যি সত্যি এই নোভেল করোনা ভাইরাস সেটা ম্যানমেড হওয়ার সম্ভাবনা আপনি কতটা দেখেন? দেখুন, এই প্রশ্নটা বহুজন বহুবার করেছে, অনেক কনস্পিরেসি থিওরিজ ডিসকাসড হয়েছে। যেটা আমি রিসেন্টলি এনার যেটা পড়লাম, এই প্রফেসর ডক্টর এলএম ইয়ান, উনি হংকংয়ের একজন ভাইরোলজিস্ট এবং উনি খুব কনভিকশনের সাথে দাবি করছেন যে ওনার কাছে এভিডেন্স ও প্রুফ আছে যে এটা মিলিটারি ল্যাবে তৈরি হয়েছে কিছু ব্যাড করোনা ভাইরাসকে ম্যানিপুলেট করে, অর্থাৎ হিউম্যান জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ভাইরাস এটা একটা। অর্থাৎ যদি সেটাই হয়ে থাকেন, এটা একটা খুব বেশি গর্হিত কাজ এবং খুব স্ট্রং একটা অফেন্স চীনের দিকে যাবে। কিন্তু সেটা একজন যেহেতু বলছেন, এটার আপাতত আমার মনে হয় প্রমাণ দেখাটা খুব জরুরি, কারণ এত বড় একটা অ্যালিগেশন প্রমাণ করাটা খুব দরকার। তো এই মুহূর্তে আমাদের পক্ষে এটা বলা মুশকিল যেটা ল্যাবে তৈরি হয়েছে কিনা। তবে উনি যেটা দাবি করেছেন যে এটার যে জেনেটিক সিকোয়েন্স আছে সেটা নাকি মানুষের যে জিনের যে সিকোয়েন্স অর্থাৎ হিউম্যান জেনেটিক ফিঙ্গারপ্রিন্টের সাথে নাকি এটার খুব বেশি মিল আছে। তো আমার মনে হয় এটা আমাদের এখন একটা তো থিওরি আছে, এটা দেখতে হবে এটা হাউ ইট আনভাইন্স। এবং উনি বলেছেন এই রেজাল্টগুলো উনি পাবলিশ করবেন। তো পাবলিশ করলে ডেফিনেটলি হয়তো আরো অনেক ইউনাইটেড নেশনস, এত বড় বড় কন্টিনেন্টসের এত সায়েন্টিস্ট আছে, তারাও এটাকে খতিয়ে দেখবেন যেটার ভেতর কতটা সততা আছে কতটা ভুল, তারপরে এটা অ্যাকচুয়ালি বোঝা যাবে। অর্থাৎ ডক্টর সেন, আমি একটু বুঝে নেওয়ার চেষ্টা করি, অর্থাৎ জেনেটিক সিকোয়েন্স ওয়াইজ এখন অবধি অন্তত রুল আউট করার মতো কোনো পরিস্থিতিতেও আমরা নেই না। যতদূর এখন পর্যন্ত যা যা নিউজ বেরিয়েছে এখনো পুরো রুল আউট করার মতো কেউ কিছু বলেনি, বরঞ্চ অনেক কনস্পিরেসি থিওরি অ্যান্ড অ্যালিগেশনস উঠেছে, চীনের দিকে আঙুল উঠেছে। আবার অনেকে এটাকে উড়িয়েও দিয়েছেন বলে যে না এটা একটা ফিশ মার্কেট থেকে এসছে বা কোনো কারণে মিউটেটেড হয়েছে। তবে একটা প্রশ্ন সবাই এটা করেছেন যে এই মাত্রার প্যান্ডেমিক তো কখনো পৃথিবীতে কেউ দেখেনি। এর আগে যে বহু বছর আগে যখন স্প্যানিশ ফ্লু হয়েছিল তারও মাত্রা এর থেকে কম ছিল। তো সেই হিসেবে একটা প্রশ্ন চিহ্ন তো থেকেই যায় চীনের ব্যাপারে। অনেক ধন্যবাদ ডক্টর সেন। ডক্টর শুদ্ধ সত্য সেন আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। ডক্টর শুদ্ধ সত্য সেন যেটা বলছেন যে যেমন এটা উড়িয়ে দেওয়ারও কোনো জায়গা নেই, তেমনই এই সম্পর্কে সত্যি সত্যি যখন তিনি দাবি করছেন এই ভাইরোলজিস্ট যে তার কাছে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে, সেই সমস্ত তথ্য প্রমাণ ছানবিন করে দেখে নির্দিষ্টভাবে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যেতে পারে যে সত্যি সত্যি এই ভাইরাস ম্যানমেড ভাইরাস কিনা। ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আমরা যে প্রসঙ্গে আলোচনায় ফিরবো। আমরা দেখছি প্রত্যেক দিন 90,000-এর বেশি নতুন সংক্রমণ আমাদের দেশে চলছে এবং করোনায় দৈনিক সংক্রমণের নিরিখে ক্রমাগত শীর্ষে থাকছে ভারত। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন তিনি যেটা বললেন, তিনি বললেন যে সুস্থতার হার বাড়ছে। শুধু তাই নয়, তিনি বলছেন যে লকডাউনের কারণে অনেকটা কমানো গেছে সংক্রমণ। বিরোধীরা কি বলছেন? ছোট্ট একটা বিরতির পর ফিরবো। সত্যি সত্যিই কি কেন্দ্রের করোনা নীতি সঠিক? ফিরে আসছি বিরতির পর, দেখতে থাকুন আটটাই সেরা। কেন্দ্রের করোনা নীতি কি সঠিক, এই নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন 3 অতিথি। আমাদের সঙ্গে সিপিআইএম এর তরফ থেকে রয়েছেন শতরূপ ঘোষ, বিজেপির তরফ থেকে রয়েছেন রাজলক্ষ্মী বসু এবং আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল সমর্থক রাহুল চক্রবর্তী। একদিকে আমরা দেখছি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন তিনি বলছেন করোনায় মৃত্যুর হার ক্রমশই কমছে, বাড়ছে সুস্থতার হার এবং সময় মতো লকডাউনের কারণে অনেকটাই রোখা গেছে সংক্রমণ, এমনটা দাবি করছেন যখন হর্ষবর্ধন। সেই সময় আমরা দেখছি রাহুল গান্ধী তিনি টুইটে কটাক্ষ করছেন। তিনি বলছেন যে প্রধানমন্ত্রী ময়ূর নিয়ে ব্যস্ত, আপনারা আত্মনির্ভর হন, নিজেদের সুরক্ষার দিকটা নিজেরা দেখুন। শুরুতেই আপনাদের শোনাবো কি বলেছেন হর্ষবর্ধন।
to manage COVID-19 through a whole of government and whole of society approach, India has been able to limit its cases and deaths per million to 3,328 cases per million and 55 deaths per million population respectively, which is one of the lowest in the world as compared to similarly affected countries. শতরূপের কাছে প্রথম আসবো। শতরূপ, আমরা দেখলাম যে কিভাবে করোনাকে তাকে লাগাম পরানো গেছে, সেই খতিয়ান দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। আপনারা কতটা এন্ডোর্স করছেন? কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী পিছিয়ে গেছেন। পশ্চিমবাংলায় দিলীপ ঘোষ তো বাংলাকে করোনা মুক্ত ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন। দেখুন মৌপিয়াদি, আপনি যদি, তো আমাদের বলার কোনো ব্যাপার নেই, স্ট্যাটিস্টিক্স কথা বলে। গত 39 দিন টানা ভারতবর্ষ হচ্ছে সিঙ্গেল ডে স্পাইকে পৃথিবীতে 1 নম্বর থেকে, টানা 39 দিন। এরপরে পলিসি ব্যর্থ বলবো না, আমরা সফল বলবো। লকডাউন গোটা পৃথিবীর 148টা দেশে হয়েছে করোনার পরে, আপনারা জানেন। তার মধ্যে পরিযায়ী শ্রমিক মরেছে একমাত্র একটা দেশে, ভারতবর্ষে। তারপরে আপনারা বলুন গভর্নমেন্টের পলিসি সফল নাকি ব্যর্থ? লকডাউনের ফলে গোটা পৃথিবীর প্রতিটা দেশে অর্থনীতি মার খেয়েছে, জিডিপি হ্রাস পেয়েছে, প্রতিটা দেশে, খালি ভারতে নয়। সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে কোন দেশে? দেশটার নাম ভারতবর্ষ। জিডিপি এখন আমাদের -29.3, পৃথিবীর আর কোনো দেশে এটা হয়নি। এরপরে কি পলিসি ব্যর্থ না সফল? রাজলক্ষ্মী একদম নির্দিষ্ট পয়েন্ট, যে যখন আমরা দেখতে পাচ্ছি 90,000-এর গন্ডি পেরিয়ে গেছে দৈনিক সংক্রমণ, এবং দৈনিক সংক্রমণ নিরিখে দীর্ঘদিন ধরে আমরা নাম্বার 1 গোটা বিশ্বের, যখন আমাদের জিডিপি একদম তলানিতে, তখন করোনা নীতি সঠিক, করোনাকে লাগাম পরানো গেছে পরিকল্পিত লকডাউনে, এই দাবি আপনারা করেন কি করে? আমি একদম নির্দিষ্টভাবে উত্তর দিচ্ছি। 3টে পয়েন্ট বলবো। প্রথম হচ্ছে 12 সেপ্টেম্বরের কথা বলি। একটি ক্লাসিফাইড জার্নাল এবং অত্যন্ত এস্টিমড একটি পিয়ার রিভিউ জার্নাল, ইন্ডিয়ান জার্নাল অফ মেডিকেল রিসার্চ, তারা দেখাচ্ছে যে 11th মে থেকে 4th জুন পর্যন্ত 28,000 স্যাম্পলের উপর স্যাম্পলিং করা হয়, এবং তার উপর দাঁড়িয়ে যে সেরো প্রিভ্যালেন্স রেট, তাতে দেখা যাচ্ছে সেরো রেট আমাদের দেশে 1%-এরও কম, 0.07, যা অত্যন্ত পজিটিভ একটা ইঙ্গিত, এবং অন্য সমস্ত দেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে তার 2 বা 3-এর উপরে। আমি জানি না এটাকে পজিটিভ বলে কি নেগেটিভ বলে। এরপর আরেকটা কথা আমি একটু রিকোয়েস্ট করবো, ওই কথাটাকে একটুখানি রিড্রেস করে নিতে। ওটা কিন্তু দিলীপ বাবু বলেননি, ওটা উনি বলেছিলেন যে মমতা ব্যানার্জি বলেছিলেন যে দেশে করোনা থেমে গেছে। তো মমতা ব্যানার্জি কথাটা ওনারা এখানে অমিট করে দিচ্ছেন। এবার আমি আসছি যে পদ্ধতিতে করোনাকে দেখতে হয় তার একটা সায়েন্টিফিক জায়গা আছে, সায়েন্টিফিক ভিত্তি আছে। যেহেতু আমি তো একটা বিজ্ঞানের ছাত্রী, সেই জায়গা থেকে বলছি। যেটা দেখা হচ্ছে, যে বিশেষে এখানে বলা হচ্ছে কথা, যে টোটাল কোভিড কেসের র্যাঙ্কিং এ ভারতকে বলা হচ্ছে প্রথমের দিকে আছে। WHO বা কোন রকম যখন স্ট্যাটিস্টিক্যাল ডেটা যখন তৈরি করা হয়, তখন সেভাবে করা হয় না। যেটা নিয়ম সেটা করতে হয় পার ক্যাপিটা বেসিসে। WHO যে রিপোর্টটা করেছে তাতে দেখা যাচ্ছে কোভিড-19 কেসে পার ক্যাপিটাতে 148টা দেশের মধ্যে 143 নম্বরে দাঁড়িয়ে আছে ভারত, এবং কোভিড-19 এর ডেথ কেসে পার ক্যাপিটাতে 148টা দেশের মধ্যে 115তে দাঁড়িয়ে আছে ভারত। এটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ না নেগেটিভ? মৌপিয়াদি, পার ক্যাপিটা টেস্টিং রেট ভারতবর্ষের কত? স্ট্যাটিস্টিক্স কোড করবেন, পার ক্যাপিটা কোড করবেন, তাহলে পুরোটা করুন। সারা পৃথিবীর এভারেজ কত পার ক্যাপিটা টেস্টিং? উন্নত দেশগুলোর এভারেজ কত, সেখানে ভারতবর্ষের এভারেজ কত? ভারতবর্ষে লাখ লাখ মানুষ মারা যাচ্ছেন কোভিডে, যাদের কিনা কোভিড টেস্ট পর্যন্ত হয়নি, এবং তার জন্য একমাত্র বিজেপি দায়ী নয়। আমি প্লিজ কথাটা শেষ করিনি, আপনাদের ইন্টারাপ্ট করিনি। তার জন্য একমাত্র বিজেপি দায়ী নয়, একথা আমরা 100 বার বলবো। প্রতিটা রাজ্যের সরকারেরও ব্যর্থতা আছে। পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা এই সমালোচনা করেছি যে টেস্টিং ঠিকমতো হচ্ছে না, কিন্তু আজকে যদি আমরা আলোচনা করি, রাজ্য বলুন, সত্যি সত্যি কি আমরা বলতে পারি যে করোনা নীতি ঠিক, যদি ঠিক হয় তাহলে আজকে এরকম কেন সংক্রমণের হার? দেখো, আমি কতগুলো বিষয় শতরূপের সাথে নিশ্চয়ই একমত যে ভারতবর্ষ প্রায় 1.5 মাস হতে চললো সংক্রমণ নিরিখে ভারতবর্ষ প্রথম সারা পৃথিবীতে, এবং যেখানে দাঁড়িয়ে প্রায় 1 লক্ষ ছুঁই প্রতিদিন সংক্রমণের সংখ্যা, সেখানে দাঁড়িয়ে দিলীপ বাবুকে মনে করি যে রাজলক্ষ্মীকে, দিলীপ বাবু এটা বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মিছিল করতে দিচ্ছেন না, অথচ বাংলা করোনা মুক্ত। আজকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যে খেলার কথা বলেছেন না, আমি কোনো সমীক্ষায় যাচ্ছি না, সুতরাং খেলনা হয়ে গেছে ভারতবর্ষের করোনা নিয়ে ছেলে খেলা হচ্ছে। মৌপিয়ার সমস্যা কোথায় জানো? সমস্যা হচ্ছে, সলিউশনটা হচ্ছে এইখানে, যেখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার চাইছেন না যে করোনা মুক্ত আদৌ ভারতবর্ষ হোক, কারণ তাদের কাছে অনেক বেশি প্রায়োরিটি পরিযায়ী শ্রমিকদের কি করে পাঠিয়ে পরিকল্পনা মাফিক এদের সারা ভারতবর্ষ সংক্রমণ ছড়ানো যায়, কি করে বিহার ভোটের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আজকে 100 জনকে এক জায়গায় জমায়েত করা যায়। সুতরাং এদের কাছে প্রায়োরিটি হচ্ছে বিহার ভোট, এদের কাছে প্রায়োরিটি বিধানসভা নির্বাচন। আমি দেখাবো আপনাদের রাহুল গান্ধীর যে টুইট আজকে করেছেন, সেখানে দাঁড়িয়ে তিনি বলছেন যে অপরিকল্পিত এবং
অপরিকল্পিত এবং দম্ভ থেকে করা এই লকডাউন, ব্যক্তির দম্ভের দিকে আঙুল তুলছেন তিনি, যার কারণে করোনা সংক্রমণ এই সপ্তাহে 50 লাখ, অ্যাক্টিভ কেস 10 লাখ ছাড়িয়ে যাবে। এক ব্যক্তির ইগোর জন্য অপরিকল্পিত লকডাউনে দেশ জুড়ে করোনা ছড়িয়েছে। মোদী সরকার বলছে আত্মনির্ভর হতে হবে, নিজের জীবন নিজেকেই বাঁচাতে হবে, কারণ প্রধানমন্ত্রী এখন ময়ূর নিয়ে ব্যস্ত। রাজলক্ষ্মী, উনি টুইট করতেই পারেন, এরকম অনেক টুইট উনি করেছেন এবং দেখা গেছে উনাকে সুপ্রিম কোর্ট থেকে পর্যন্ত সরি বলে আসতে হয়েছে, ওনাকে ক্ষমা চাইতে হয়েছে। যাক, আমি ওনার টুইট নিয়ে মাথা ব্যথা করছি না। এবার আমি আবার পয়েন্টে ফিরছি, সেটা হচ্ছে গ্লোবাল ফ্যাটালিটি রেট, যেখানে দেখা গেছিল জুন মাসে 6.13%, সেখানে ইন্ডিয়াতে হচ্ছে 2.82%। আমাদের তৈরি করা ডেটা না, WHO দিয়েছিল। এবার চলে আসছে আমি 17 উত্তরে, সেটা হচ্ছে যে মে মাসের পর থেকে দেখা গেল রিকভারি রেট, কারণ তার আগে পর্যন্ত রিকভারি ওয়ার্ল্ড ট্রেন্ডটাকে তৈরি করা যায়নি, যে ওয়ার্ল্ড ট্রেন্ড তৈরি করা গেল সেখানে দেখা গেছে ইন্ডিয়ার রিকভারি রেট হচ্ছে 30.75%, ফ্রান্সের হচ্ছে 21.77%, ইতালি 11.62%, চায়না 10.52% এবং ইউএসএ মাত্র 1.39%, স্পেন হচ্ছে 9.53%। তাহলে এতগুলোর মধ্যে 30.75টা বেশি না 9.53 বেশি WHO দেওয়া। আমি ঠিক এটা নিয়ে শতরূপের কাছে আসবো। শতরূপ, এটাও কি অস্বীকার করতে পারেন ঠিকই তো যে যখন করোনা সংক্রমণ ছড়ায়, আমরা যখন দেখেছি ইউরোপিয়ান যে সমস্ত দেশ এপিসেন্টার হয়ে উঠেছিল, সেখানে যে হাহাকার, সেখানে বেড নিয়ে হাহাকার, সেখানে ভেন্টিলেটর পাওয়া যাচ্ছে না, সেখানে বাইরে লাশের পাহাড় হচ্ছে, এখনো অবধি টাচউড আমাদের দেশের জনসংখ্যার কথা মাথায় রেখে, জনঘনত্বের কথা মাথায় রেখেও সত্যি সত্যি তো আমাদের সেই দিন এখনো দেখতে হয়নি এবং আমরা আশা করব দেখতে হবে না। সত্যি সত্যি তো মর্টালিটির রেট অন্যান্য দেশের তুলনায় কম, সত্যি সত্যি তো সুস্থতার হার অনেক আশাব্যঞ্জক। মৌপিয়াদি, আমি বলছি তোমাকে, তোমার এই আশা একমাত্র তোমার আশা নয়, এটা দলমত নির্বিশেষে আমাদের সবার আশা। আমরা কেউ চাই না ভারতবর্ষ ওই জায়গায় আসুক। আমি যে কথাটা এর আগেও বললাম, উনি আমার প্রশ্নের উত্তরটাকে এড়িয়ে বাকি স্ট্যাটিস্টিক্সে চলে গেলেন। আপনি কিভাবে ডিসাইড করছেন যে করোনার এখানে মর্টালিটি রেট কত, ফ্যাটালিটি রেট কত, রিকভারি রেট কত? এখানে যদি করোনা ডিটেকশন, অন্যান্য দেশে যেখানে 100 জনের মধ্যে 40 জনের পরীক্ষা হচ্ছে, এখানে পরীক্ষা হচ্ছে 4 জনের। বহু মানুষ অসুস্থ হচ্ছেন, মারা যাচ্ছেন, অনেকে অসুস্থ হয়ে সেরে উঠছেন কোভিডে, তারা জানতেও পারছেন না যে তাদের কোভিড হয়েছিল। না হলে সেরো সার্ভে রিপোর্ট এখন এরকম আসছে কি করে যে একটা বড় পপুলেশন গ্রুপের কোভিড হয়ে রিকভার করে গেছে, জানা যায়নি কোভিড হয়েছে? তার মানে এটা বুঝুন, যে মৃতদেহগুলো পুড়ে গেছে, যে মৃতদেহগুলো কবরস্থ হয়েছে, তার মধ্যেও অনেকে কোভিডে মারা গেছেন যেগুলো কিনা জানা যায়নি। এই বাস্তবটাকে স্বীকার করুন। আর আমি আরেকটা কথা বলি মৌপিয়াদি, আমি 3টে কথা বললাম ভারতবর্ষের ক্ষেত্রে, আপনাদেরকে আরেকটা তথ্য মনে করাই। প্রধানমন্ত্রী ময়ূরকে খাওয়াবেন না ইঁদুরকে খাওয়াবেন, আমাদের সেইটা বিচার্য নয়। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী হচ্ছেন পৃথিবীর একমাত্র প্রধানমন্ত্রী যিনি এই গোটা সময়কালের মধ্যে একটা প্রেস কনফারেন্স করে দেশের মানুষের সঙ্গে মুখোমুখি কথা বলেননি প্যান্ডেমিক সিচুয়েশনে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে দেখেছেন? 10 জনের কোভিড ধরা পড়েছে। 10 জনের কোভিড ধরা পড়ার পরে ভদ্রমহিলা প্রেস কনফারেন্স করতে গিয়ে কেঁদে ফেলেছেন, কান্নায় ভেঙে পড়েছেন। আর সেখানে ভারতবর্ষে দিনে 96,000 মানুষের কোভিড ধরা পড়ছে, প্রধানমন্ত্রী ইঁদুরকে খাওয়াচ্ছেন আর ফটো সেশন করছেন। আজকে পর্যন্ত একটা প্রেস কনফারেন্স করলেন না। কার সাথে কথা বলবো? কার সাথে কথা বলবো আমরা? এবার আমি এমন একটা তথ্য দিচ্ছি যেখানে দেখা যাচ্ছে আমাদের রাজ্যের যে জনসংখ্যা, তার সাথে বিভিন্ন দেশের জনসংখ্যাকে আমি কম্পেয়ার করে দেখাচ্ছি। আমি একদম স্পেসিফিক ভাবে বলছি, উত্তরপ্রদেশে যেখানে জনসংখ্যা হচ্ছে 22.2 কোটি, সে একই জনসংখ্যা প্রায় পাকিস্তানে। সেখানে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের কেস হচ্ছে 10,947 আর পাকিস্তানে হচ্ছে 1,05,000-এর উপরে। উত্তরাখণ্ডে জনসংখ্যা হচ্ছে 1 কোটির একটু বেশি, সুইডেনও ঠিক একই, কেস হচ্ছে 1000। পরীক্ষা না হলে তো হবেই। কথা বলবেন না। এবার আমি জুলাই মাসের এক এক করে প্লিজ, নাহলে অডিও প্রবলেম হচ্ছে, এক এক করে প্লিজ। হ্যাঁ রাজলক্ষ্মী প্লিজ। জুলাই মাসের ডেটাটা দেখলে পরে এরকম প্রচুর আমি দিতে পারি। বিহারের জনসংখ্যা যেখানে 9.9 কোটি, সেখানে আক্রান্তের সংখ্যা হচ্ছে 5,247, একই জনসংখ্যা। এই যুক্তিটা সত্যি সত্যি খণ্ডন করতে পারবেন রাহুল বাবু? আক্রান্ত হচ্ছে 1,84,000। উত্তর নেই রাজলক্ষ্মী প্লিজ, উত্তর নেই রাহুল বাবুর কাছে। রাহুল বাবু, সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে, আমি কোথাও দাঁড়িয়ে বলছি না যে বিজেপি এখানে করোনাকে সংক্রমণ করিয়েছে, তা নয় গল্পটা হচ্ছে যখন দাঁড়িয়ে এই সংক্রমণকে রোখা দরকার ছিল, আমি সেসব প্রশ্নে যাচ্ছি না, কেন ওখানে দাঁড়িয়ে এই ডক্টর হর্ষবর্ধন একটা সময় মার্চ মাসের 22 তারিখ যতদূর মনে হয় বা 18 তারিখ উনি বলেছিলেন করোনা নিয়ে চিন্তার কিছু নেই। সেই সময় ওনারা দিল্লি দাঙ্গা নিয়ে ব্যস্ত ছিলেন, ওনারা মধ্যপ্রদেশ সরকার নিয়ে ব্যস্ত ছিলেন, ওনারা নিজের কাজে ব্যস্ত ছিলেন, তাই সংক্রমণে এই হাল হয়েছে। পরিযায়ী শ্রমিকদের শুধুমাত্র নিজের ব্যক্তিগত দম্ভে সারা ভারতবর্ষ জুড়ে একটা অপরিকল্পনা মাফিক
লকডাউন এবং ততটাই অকল্পনা করে এই নিউ নরমাল চালু করেছেন। আমাদের সময় একদম শেষ, আমাকে শেষ করতেই হচ্ছে। রাজলক্ষ্মী ধন্যবাদ, রাহুল বাবু ধন্যবাদ, শতরূপ আপনাদেরও শেষ অবধি সত্যি সত্যি এই করোনার যুদ্ধে কেন্দ্রের নীতি সেটা সাকসেসফুল হয় কিনা তার উত্তর ভবিষ্যৎই দেবে, কিন্তু তরজা যে চলতে থাকছে এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। একটা ছোট্ট বিরতির পর ফিরবো। আজকে যারা অনেকেই মেট্রোয় যাতায়াত করেছেন, একটা জিনিস লক্ষ্য করা গেছে, এক তো সত্যি সত্যি সোশ্যাল ডিস্টেন্সিং মেনে মেট্রো পরিষেবা চালু করা সেটা একটা বিরাট ব্যাপার। সেখানে দাঁড়িয়েও অনেকে স্মার্টফোন ছাড়া পৌঁছে গেছেন, ই পাস কীভাবে কাজে লাগাতে হবে সেটা বুঝতে পারেননি, একটু কনফিউশন তৈরি হয়েছে। সেই কনফিউশনগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন 8টায় সেরা। দীর্ঘ 176 দিন পর মেট্রো পরিষেবা চালু, একদম নিউ নর্মাল পরিস্থিতিতে সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করার চ্যালেঞ্জ একটা বড় চ্যালেঞ্জ, নিঃসন্দেহে অনেকটাই সাকসেসফুল। কর্তৃপক্ষ কিছু কিছু জায়গায় কিছু বিভ্রান্তিও যদিও ছড়ালো। কি বিভ্রান্তি দেখুন। অনেক ক্ষেত্রেই দেখা গেল যে যারা এসেছেন তাদের কাছে হয়তো স্মার্টফোন নেই, বা থাকলেও ই পাস তারা কিভাবে ব্যবহার করবেন সেটা বুঝতে পারছেন না। আমাদের সঙ্গে রয়েছেন এই যে অ্যাপটি, তার অন্যতম কারিগর সঞ্জয় চ্যাটার্জি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে অতিথি হিসেবে। সঞ্জয়বাবু, নিঃসন্দেহে আপনারা একটা অসাধারণ কাজ করেছেন। যে চিন্তাটা সবচেয়ে বেশি ঘোরাফেরা করছিল যে কিভাবে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হবে, কিভাবে ক্রাউড ম্যানেজমেন্ট করা যাবে, সেটা গোটাটাই এই অ্যাপ মারফত, এই প্রযুক্তির ওপর ভরসা করে। তা সত্ত্বেও একদম প্র্যাকটিক্যাল কারণে কিছু কিছু মানুষের কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ হয়তো বুঝতে পারেনি কিভাবে ই পাস তারা ব্যবহার করবেন, কেউ হয়তো স্মার্টফোন ছাড়াই চলে গেছেন। একটু যদি আপনি আরও স্পষ্ট করেন যাতে কাল থেকে তাদের আরও সুবিধে হয়। ধন্যবাদ। বিভ্রান্তি যেটা ছড়িয়েছে অবশ্যই কয়েকটা ছোট ছোট, তার মধ্যে মেজর ছিল অনেকের হয়তো ইনফরমেশন ছিল না কি করতে হবে, এবং বেশ কিছু কনফিউশনের জায়গার মধ্যে মেজর যেটা আমাদের মনে হয়েছে, এক নম্বর হচ্ছে যে লোকে অ্যাপ, লিঙ্ক, ওয়েবসাইট অনেক কিছুর মধ্যে একটু কনফিউজ করে ফেলেছেন। খুব সহজভাবে বলতে গেলে এই ই পাস অ্যাক্সেস করতে গেলে বা পেতে গেলে প্রথমত আপনার কোনো রকমের স্মার্টফোনের ওপর নির্ভরতা নেই। আপনার যে কোনো ফোন থাকলেও হলো, যদি ফোন না থাকে বিকল্প হিসেবে আপনার যে কোনো ডেস্কটপ বলুন বা ল্যাপটপ বলুন, একটা ওয়েব ব্রাউজার হলেই হবে। ইভেন যারা সেটাও পারবেন না তাদের জন্য কেউ যদি জেনারেট করে দেন, তাদের বহু পুরনো নর্মাল ফোনে যেখানে ইমেজ দেখা যায় সেখানেও যদি ইমেজটাকে ব্লুটুথ বা অন্য কোনো আপনার অ্যাপ্লিকেশনের থ্রু দিয়ে ট্রান্সফার করে দেওয়া যায়, সেটা খুবই সহজ, সেইটাও তারা ক্যারি করতে পারেন। অথবা শুধু যদি কেউ ল্যাপটপ বা ডেস্কটপ থেকে একটা প্রিন্ট আউটও নিয়ে যেতে পারেন, সেটাও ইউজ করা যেতে পারে এই পাস হিসেবে। তো এটা হচ্ছে প্রথম, যে এটা কোনো অ্যাপ নির্ভর বা অ্যাপ ইনস্টল করতে হবে, কোনো রকম স্মার্টফোন ছাড়া করা যাবে না, এটা একেবারেই নয়। সেটা যত লোক জানতে পারবে তত হয়তো আমার মনে হয় যে কয়েকদিন আস্তে আস্তে ধীরে ধীরে এটা ওনারাও সরবরাহ হয়ে যাবেন। যেরকম প্রথমে ওলা উবের আসার সময় একটা সমস্যা হয়েছিল লোকের মধ্যে, তো এখানে হয়তো 1-2 দিন সেই সময়টা লাগবে। আশা করি সবাই কিছুদিন পর আস্তে আস্তে ব্যাপারটাকে আরো সহজভাবে করতে পারার মতন। অনেক ধন্যবাদ সঞ্জয় বাবু, এবং নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না যে আপনাদের অনেকটাই এর জন্য সাধুবাদ প্রাপ্য, যেভাবে আপনারা গোটা বিষয়টাকে প্রস্তুত করেছেন এবং যার মাধ্যমে এই নিউ নর্মালে মেট্রো যাত্রা সেটা সুগম করার ব্যাপারে প্রয়াসী হয়েছেন। আমরা আশা করব যে আস্তে আস্তে এই সমস্ত দ্বন্দ্বগুলো মানুষের কেটে যাবে। আপাতত অনেক ধন্যবাদ আপনাকে। 8টায় সেটা এখানেই শেষ করছি।